নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মধ্যে খবরে। জলবায়ু রক্ষায় অর্থায়ন নিয়ে উন্নত দেশগুলোর মধ্যে কোনো ঐক্যমত না হওয়ার কারণে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে জাতীয় সংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্দেশ্যে। এক্ষেত্রে অর্থ প্রদানে অনীহা উন্নত দেশগুলোর। স্বাভাবিক কারণেই হতাশ ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। সম্মেলনে যোগ দিয়ে রাজ্যে ফিরছেন উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কি উদ্দেশ্য পূরণে ব্যর্থ? এই প্রশ্নটি এখন ঘোরাফেরা করছে গোটা আন্তর্জাতিক মহলে। 11 নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার অর্থাৎ 22 নভেম্বর, কিন্তু সম্মেলন ঘিরে কোনো সমঝোতা ও ঐক্যমত না হওয়ায় তা বাড়ানো হয় শনিবার পর্যন্ত। সেক্ষেত্রেও বিশেষ কোনো প্রাপ্তির আশা নেই বলে মনে করে উন্নয়নশীল দেশগুলো। জলবায়ু তহবিল নিয়ে বৈশ্বিক চুক্তির প্রস্তাব ঘিরে বিভাজন ও অসন্তোষের বিষয়টি চলে আসে প্রকাশ্যে। নতুন প্রস্তাবে যে বিকল্পের কথা বলা হয়েছে তা খুশি করতে পারেনি কাউকেই। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ধনী ও উন্নত দেশগুলো কত অর্থ দিতে সম্মত হবে তার একটি চুক্তিতে উপনীত হওয়া। এতে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু বাকুতে 10 দিন ধরে এ চুক্তির গতি এগিয়েছে খুব ধীরে। এ চুক্তির দর কষাকষি সর্বশেষ খসড়া যে সময়ে প্রস্তুত হওয়ার কথা তার চেয়ে দেরিতে তৈরি হয়েছে। নথিতে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের কোনো মীমাংসা হয়নি। বিশেষ করে বার্ষিক কত অর্থ প্রয়োজন হবে, এই অর্থ কে দেবে, কত অর্থ দেবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি বিশেষ করে অর্থ প্রদানকারী উন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলায় 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আলোচনা শুরু করেছিল ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। দয়া দাক্ষিণ্য, ঋণ বা খয়রাতি নয়, বিশ্বব্যাপী ঐতিহাসিক প্রদূষণের দায় মাথায় নিয়ে বিপজ্জনক ভবিষ্যতের মোকাবিলায় উন্নত দেশগুলো থেকে সাহায্য চাইছে গোটা বিশ্ব। প্রতিক্রিয়ায় বর্তমানে যে নথি আছে তা ভারসাম্যহীন, কাজের যোগ্য নয় এবং তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ প্রদানকারীদের অন্যতম ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু কমিশনার ওপোকে হোয়েস্ট্রা। এর আগে অর্থনীতিবিদেরা জানিয়েছিলেন যে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর বছরে $1 ট্রিলিয়ন অর্থের প্রয়োজন। সম্মেলন ব্যর্থ হওয়াটা সমস্যার সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে COP29-এর প্রেসিডেন্টের তরফে এক বিবৃতি দিয়ে খসড়ার পক্ষে অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, খসড়া প্রস্তাব সংশোধন করে আবার প্রকাশ করা হবে, এটি আরও সংক্ষেপ করা হবে এবং ঐক্যমত্য সৃষ্টিতে সেখানে নির্দিষ্ট সংখ্যা বসানো হবে। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে জলবায়ু রক্ষায় বিশেষ প্রাপ্তির আশা করছে না উন্নয়নশীল রাষ্ট্রগুলো। আর এখানে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ এবং জলবায়ু রক্ষায় উন্নত দেশগুলির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। ইউরোপীয় ইউনিয়ন ছাড়া অর্থ প্রদানকারী দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, নরওয়ে, কানাডা, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড। এদিকে বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে ঘরে ফিরে আসছেন উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। ফিওর রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম চন্দন চৌধুরী, বয়স আনুমানিক 60 বছর হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন লেকমে সেলনের কর্ণধার তার দোকানের সামনে অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি হাসপাতালে পাঠায়। জানা যায়, মৃত চন্দন চৌধুরী ভবঘুরে জীবনযাপন করতেন এবং অনুমান করা হচ্ছে বর্তমানে তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। এছাড়া মৃত ব্যক্তির আর কোনো পারিবারিক পরিচয় পাওয়া যায়নি। এই ব্যাপারে পুলিশের তদন্ত চলছে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার এসআই জীবন চন্দ্র দাস। আমরা আনুমানিক 9টার দিকে খবর পাইলাম যে একটা লোক এখানে পড়ে আছে, সম্ভবত মৃত। এই নেকমিক সেলুনের মালিকই জানালো। তো উনি বললেন যে ওর লোকটা এখানে প্রায় ঘুমাতো, মন্দিরের সামনে ভিক্ষা বাণিজ্য করতো, থাকতো, এইভাবে চলতো, হ্যাঁ, প্রায় সময় এখানে ঘুমাতো। তো আমরা আসলাম, আসে তার ব্যাগকে সার্চ করে দেখলাম একটা মেডিকেল পাওয়া গেছে, নাম শুধু চন্দন চৌধুরী, মোবাইল নাম্বার বা
একদিকে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে অসাধু ব্যবসায়ীদের বাড়বাড়ন্তের কারণে নাজেহাল সাধারণ মানুষ। দুটো বিষয়কেই নিয়ন্ত্রণ করতে কাঠখড় পোড়াতে হচ্ছে রাজ্য প্রশাসনকে। নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার জন্য এবার জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। এক্ষেত্রে প্রতিটি জেলা শাসক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে পর্যালোচনা বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা করছে খাদ্য দপ্তর। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন সরকারি ন্যায্য মূল্যের দোকান ডিলারদের সঙ্গে এরকমই একটি পর্যালোচনা বৈঠক করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিম জেলার পর পর্যায়ক্রমে সবকটি জেলাতেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত বৈঠকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডিরেলমেন্ট হয় বা কোথাও রাস্তায় যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে, তবে আগরতলা এবং সারা রাজ্যের মধ্যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সেখানে একটা দ্রব্য বৃদ্ধি ঘটে দাম। তো সেটাকে যাতে না ঘটে তার জন্যে প্রশাসন এবং আমাদের যারা সেসব ডিলার, আমাদের যারা বাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারের যারা কমিটির পদাধিকারীরা রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং একে অপরের সঙ্গে নিয়মিতকরণের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা কার্যকর না করার কারণে আদালত অবমাননার মামলা দায়ের করল সর্বশিক্ষায় কর্মরত শিক্ষকরা। উচ্চ আদালতে দায়ের করা হলো এই মামলা। সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ সংক্রান্ত একটি মামলায় এই প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশন প্রদানের নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। গত 23 ফেব্রুয়ারি 2021 সালের পর 2024 সালের 16 জুলাই সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য 2 দফায় নির্দেশ জারি করে ত্রিপুরা উচ্চ আদালত। সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করতে সি টেট বা টি টেট বাধ্যতামূলক নয় এবং 3 মাসের মধ্যে নিয়মিতকরণের স্কিমকে সংশোধন করে শিক্ষকদের নিয়মিত করতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। অথচ তারপরেও সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করার কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। নির্ধারিত 3 মাস অতিক্রম হয়ে গেলেও উচ্চ আদালতের নির্দেশ না মানার জন্য শিক্ষা দপ্তর সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বুনিয়াদী শিক্ষা দপ্তর অধিকর্তা তথা সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা এবং অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন সর্বশিক্ষার শিক্ষকরা। বিগত 16 জুলাই 2024 উচ্চ আদালতের ডিভিশন স্পষ্ট নির্দেশ প্রদান করেছিল যে সমস্ত শিক্ষকদের চাকরির বিজ্ঞাপন 29 জুলাই 2011 পূর্বে প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত শিক্ষকদের নিয়মিতকরণ করতে রাজ্য সরকার সিটেট বা টিটেট এর জন্য বাধ্য করতে পারবে না এবং এই নির্দেশ 3 মাসের মধ্যে কার্যকর করতে হবে। তারপরও এই নির্দেশ কার্যকর করা হয়নি বলে রিট পিটিশনে উল্লেখ করেছে সর্বশিক্ষার কর্মরত শিক্ষকরা। গত 18 নভেম্বর গৃহীত হওয়া এই মামলার শুনানি আর কয়েকদিনের মধ্যেই হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সর্বশিক্ষার শিক্ষকরা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে তা কার্যকর না করার কারণে রাজ্য সরকারের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ মহল। সর্বশিক্ষার পাশাপাশি জুট মিল কর্মীদের বকেয়া নিয়ে আদালত অবমাননা, চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে স্বাস্থ্য দপ্তরের 3 শীর্ষ আমলা এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিবের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টের সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি, ত্রিপুরা হাইকোর্টের কর্মীদের 6ষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ অবমাননার মতো বিষয়গুলি সরকারের ভাবধারা নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেও সিংহভাগ ক্ষেত্রে মুখ পুড়ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারের একাংশ আমলা এবং আধিকারিকদের দৌলতে জনগণের অর্থের এই ধরনের অপব্যবহার নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মীয় অনুষ্ঠানের কারণে শনি এবং রবিবার রাজ্যে চলবে বিশেষ যাত্রী ট্রেন। রাজ্য সরকারের অনুরোধে বিশেষ এই যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে শনি এবং রবিবার রাজ্যে বিশেষ যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। রাজ্য সরকারের অনুরোধেই এ সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শনি এবং রবিবার অর্থাৎ 23 এবং 24 নভেম্বর আগরতলা ধর্মনগর আগরতলা এবং আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দৈনিক 1 জোড়া করে 2 জোড়া
যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এক জোড়া করে দৈনিক 2 জোড়া এবং 2 দিনে মোট 4 জোড়া যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যাত্রীদের সামাল দিতে রাজ্য সরকারের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ডেমো ট্রেনে মোট 10টি করে কোচ থাকবে। বিশেষ যাত্রী ট্রেনের প্রথমটি আগরতলা থেকে ছাড়বে ধর্মনগরের উদ্দেশ্যে। এই ট্রেনটি 23 ও 24 নভেম্বর সকাল 5টায় আগরতলা থেকে যাত্রা করে ধর্মনগর পৌঁছবে সকাল 8টা 50 মিনিটে। ফিরতি যাত্রার সময় ধর্মনগর থেকে বেলা 10টা 30 মিনিটে যাত্রা করে ট্রেনটি আগরতলায় আসবে দুপুর 2টা 5 মিনিটে। অন্যদিকে অপর ট্রেনটি দুপুর 2টা 30 মিনিট থেকে আগরতলা থেকে যাত্রা করে সাবরুমে পৌঁছবে বিকেল 4টা 50 মিনিটে। ফিরতি পথে সন্ধ্যা 5টা 20 মিনিটে সাবরুম থেকে যাত্রা করে ট্রেনটি আগরতলায় আসবে সন্ধ্যা 7টা 45 মিনিটে। ট্রেনগুলো উভয় দিকেই সবকটি স্টেশনে বিরতি দেবে। এই দুদিন নির্ধারিত বাকি যাত্রী ট্রেনগুলিও যথারীতি চলাচল করবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। AITSO 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন দিল্লিতে শুরু হতে যাচ্ছে আগামী 27শে নভেম্বর। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই সম্মেলনে অংশগ্রহণ করতে শনিবার রাজ্যের 25 জনের এক প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। AITSOর সম্মেলন আগামী 27শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর ইরফান হাবিব, জনস্বাস্থ্য আন্দোলনের নেতৃত্ব তরুণ মণ্ডল, উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ান্ডেল পাশা, দিল্লির অধ্যাপক নন্দিনী নারায়ণ সহ অন্যান্যরা। এছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে এবং শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবার জন্য শিক্ষা, সবার জন্য চাকরি এই দাবিতে আন্দোলন গড়ে তুলতে এই সম্মেলনে যোগদান করবেন রাজ্যের প্রতিনিধি দল বলে জানানো হয়েছে AITSOর রাজ্য কমিটির পক্ষ থেকে। শিক্ষার উপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে, যার ফলে শিক্ষা আজ বাজারের পণ্যে পরিণত হয়েছে, শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ, যার ফলে আজকে শিক্ষা চরমভাবে আক্রান্ত। AIDSO সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে, আমরা তা অবিলম্বে বাতিল করতে চাইছি, কারণ এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রাণসত্তাকে নষ্ট করবে। আমাদের দাবি জাতীয় রেসিস্ট NEP, সেফ পাবলিক এডুকেশন এবং জব ফর অল, এডুকেশন ফর অল। রাজধানী ভগৎ সিং যুব আবাসে শনিবার অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও ক্যারাম ফোরামের উদ্যোগে 4 দিন ব্যাপী রাজ্যভিত্তিক ক্যারাম প্রতিযোগিতা শুরু হয়েছে। 4 দিনের এই ক্যারাম প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা থেকে মোট 60 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যভিত্তিক এদিনের ক্যারাম প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির খেলা প্রভারী কমল দে, ক্যারাম অ্যাসোসিয়েশনের সভাপতি, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস সহ অন্যান্যরা। ক্যারাম ফোরামের উদ্যোগে 4 দিনের এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন সার্থক হবে বলে মনে করেন ফোরামের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস। দিনব্যাপী যে টুর্নামেন্টটা শুরু হয়েছে, এটা আসলে অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশন এটা অর্গানাইজ করার দায়িত্ব দিয়েছে ক্যারাম ফোরামকে। ক্যারাম ফোরাম ত্রিপুরার প্রায় 35 বছর ধরে ক্যারাম ইন্টারন্যাশনাল রুলসে ওরা সব জায়গায় খেলাচ্ছে এবং ওদের গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত। তো আমি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য বিজেপি স্পোর্টস প্রভারী কমল দে এবং আমাদের প্রেসিডেন্ট ক্যারাম অ্যাসোসিয়েশনের। এখানে এই টুর্নামেন্টে প্রায় 60 জন কম্পিটিটার্স অংশ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।